সাল 1893 শিকাগোয় বসেছে বিশ্ব ধর্ম মহাসম্মেলন। স্বামীজি সেখানে কিন্তু আমন্ত্রণ পাননি, বিনা আমন্ত্রণেই সেখানে গেছেন এবং অনেক অনুরোধ উপরোধ করে কয়েকজন সহৃদয় ব্যক্তির প্রচেষ্টায় মাত্র 5 মিনিটের জন্য তিনি সেই বক্তৃতা সভায় বক্তৃতা দেবার সুযোগ পেয়েছেন। কিন্তু এমনই ছিল সেই বক্তৃতা যে আমেরিকাবাসী ভাই বোনেরা আপ্লুত হয়ে গেলেন এবং সেই বক্তৃতায় তিনি সনাতন হিন্দু ধর্মের যে আদর্শ, যে ঐতিহ্য, তার কথা প্রচার করেছিলেন এবং তার কথাতেই অনুপ্রাণিত হয়ে অনেক আমেরিকাবাসী, অনেক ইউরোপবাসী ভক্ত তৈরি হয়ে গেল তারা ভারতবর্ষে এসে ভারতবর্ষের জন্য, ভারতবাসীর জন্য কাজ করতে উৎসাহ দেখালেন, অনুপ্রাণিত হলেন। তাদেরই মধ্যে অগ্রগণ্যা হচ্ছেন স্বামীজির প্রধানা শিষ্যা মিস মার্গারেট ই নোবেল, যাকে আমরা ভগিনী নিবেদিতা বলে জানি। আমাদের পাঠ্য এই যে চিঠি পত্র প্রবন্ধটিতে, সেখানে আমরা স্বামীজির আরও অনেক ভক্ত শিষ্য শিষ্যাদের কথা পাবো। যেমন মিস্টার স্টার্ডি, মিস্টার ই.টি. স্টার্ডি স্বামীজির ইংরেজ ভক্ত। মিস মুলার, মিস হেনরিয়েটা মুলার, তিনিও স্বামীজির বিদেশিনী একজন শিষ্যা। বেলুড় মঠ স্থাপনের কাজে তিনি অনেক অর্থ সাহায্য করেছিলেন। এছাড়াও রয়েছেন মিসেস সেভিয়ার বা সেভিয়ার দম্পতি। সেভিয়ার দম্পতি এমনই একজন যারা ইউরোপীয় হয়েও ভারতবাসীদের ঘৃণা করতেন না। বিশেষ করে মিসেস সেভিয়ার, যাকে স্বামীজি তথা বেলুড় মঠে তাকে মাদার বলে সম্বোধন করা হতো, সেই মিসেস সেভিয়ার তিনি কিন্তু খুব অমায়িক, খুব সহৃদয় একজন ভদ্র মহিলা, যার মধ্যে একজন সেবিকা সুলভ মনোভাব রয়েছে। এছাড়াও রয়েছেন মিস ম্যাকলাউড, যার সম্পূর্ণ নাম মিস জোসেফাইন ম্যাকলাউড, যিনি স্বামীজির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে অনেকবার বেলুড় মঠে এসেছেন, ভারতবর্ষের জন্য অনেক কাজ তিনি করেছেন। স্বামীজি যাকে স্নেহ করে জো বলে ডাকতেন। এছাড়াও আমরা পাবো মিসেস বুলের কথা, নরওয়েবাসী বেহালা বাদক মিস্টার ওলি বুলের স্ত্রী মিসেস সারা বুল, যাকে স্বামীজি মা বা ধীরা মাতা বলে সম্বোধন করতেন। তিনিও বেলুড় মঠ স্থাপনের জন্য অনেক অর্থ সাহায্য করেছিলেন। এদের কথা আমরা এই পত্র প্রবন্ধে পাব। এবার এই যে চিঠি নামক পত্র প্রবন্ধটি উদ্বোধন কার্যালয় থেকে 1384 বঙ্গাব্দের পৌষ মাসে প্রকাশিত হয় এবং এতে মোট 576টি পত্র ছিল, যার মধ্যে আমাদের পাঠ্যপত্রটি 371 নম্বর পত্র। সেখানে স্বামীজি কি করেছেন? 29শে জুলাই 1897 সালে আলমোড়া থেকে তিনি মিস ই নোবেল তাকে উদ্দেশ্য করে পত্রটি লিখেছেন। প্রথমে তিনি বলছেন, তাকে কল্যাণিয়া বলে সম্বোধন করছেন, অর্থাৎ যাকে কল্যাণ বা মঙ্গল কামনা করে সম্বোধন করা হয় তাকেই বলা হয় কল্যাণিয়া। স্বামীজি বলছেন যে তিনি স্টার্ডির কাছ থেকে একটা চিঠি পেয়েছেন তার আগের দিনই। তাতে জেনেছেন যে মিস নোবেল ভারতে আসতে এবং সমস্ত কিছু নিজের চোখে দেখতে একেবারে দৃঢ় সংকল্প, বদ্ধপরিকর। তিনি সেই চিঠির উত্তর দিয়েছেন স্টার্ডিকে, কিন্তু তারপরে তিনি মিস মুলারের কাছ থেকে মিস নোবেলের কার্যপ্রণালী সম্পর্কে যা জেনেছেন তাতে স্বামীজির মনে হয়েছে এবার সরাসরি মিস নোবেলকে লেখাটা খুব দরকার। কারণ স্বামীজির মতে যে ভারতবর্ষের কাজে মিস নোবেলের মতো একজন প্রকৃত সিংহীর দরকার। সিংহী অর্থাৎ কিনা তেজস্বিনী, সাহসী একজন নারী। কারণ মিস নোবেলের যে শিক্ষা, তার যে ঐকান্তিকতা বা একনিষ্ঠতা, কাজের প্রতি যে একাগ্র ভাব, তার পবিত্রতা, তার অসীম ভালোবাসা, তার দৃঢ় চরিত্র, এই সমস্ত কিছুর জন্যই তিনি হয়ে উঠছেন একজন সিংহী। আর সবচেয়ে বড় কথা, তার ধমনীতে প্রবাহিত হচ্ছে কেল্টিক রক্ত। কেল্টিক বলতে আমরা বুঝি একটা প্রাচীন ভাষাকেন্দ্রিক সভ্যতা। আয়ারল্যান্ডের অধিবাসীদের রক্তে এই কেল্টিক রক্ত প্রবাহিত হচ্ছে, যা তেজস্বিতার প্রতীক। ফলে এই যে মিস নোবেলের শিক্ষা, তার ঐকান্তিকতা, তার ভালোবাসা, পবিত্রতা, তার রক্তে প্রবাহিত যে কেল্টিক রক্ত, সেই সমস্ত কিছুর জন্য তিনি একজন সিংহী, যাকে আজকে ভারতবর্ষের কাজে, বিশেষত ভারতের নারী সমাজের উন্নতির কাজে খুব খুব দরকার।
কিন্তু হ্যাঁ, ভারতবর্ষে এসে তিনি যে খুব সহজে কাজ করতে পারবেন তা নয়। স্বামীজি এই চিঠিতে পরিষ্কার করে বলছেন যে তার কাজে পদে পদে বাধা আসবে, কারণ এদেশের মানুষের দুঃখ, দারিদ্র, কুসংস্কার, দাসত্ব এমন ধরনের যা মিস নোবেল কল্পনাও করতে পারবেন না। এদেশে এলে তিনি নিজেকে দেখবেন যে তার চারপাশে অর্ধ উলঙ্গ নরনারী, যারা অর্ধনগ্ন, যাদের পরনে সামান্যতম বস্ত্রটুকু মাত্র আছে, এবং এই পরাধীন ভারতীয়দের মধ্যে অস্পৃশ্যতা, জাতপাতের ভেদাভেদ এত প্রবলভাবে আছে যে কল্পনা করা যায় না। ভয়েতেই হোক বা ঘেন্নাতেই হোক, তারা সাদা চামড়ার ইউরোপীয়দের, শ্বেতাঙ্গদের এড়িয়ে চলতে চায়, এবং শ্বেতাঙ্গরাও এদেশীয়দের নেটিভ বলে ঘেন্না করে। আবার অন্যদিকে মিস নোবেল নিজেও কিন্তু শ্বেতাঙ্গ, ফলে শ্বেতাঙ্গবাসীরা মিস নোবেলকে খামখেয়ালি বা অস্থিরমতি বলে মনে করতে পারে, তার প্রত্যেকটা গতিবিধি তারা সন্দেহের চোখে দেখতে পারে। আরও কি বাধা আছে? ভারতবর্ষে জলবায়ু কিন্তু ইউরোপের মতো নয়, এদেশে জলবায়ু গ্রীষ্মপ্রধান, এদেশে প্রায় সব জায়গার শীতই ইউরোপের গরমকালের মতো, আর দক্ষিণ দিকে তো সবসময় আগুনের হলকা বইছে। এছাড়াও শহরের বাইরে কোথাও কিন্তু মিস নোবেল ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছু মাত্র পাবেন না। এই সমস্ত বাধা বিঘ্ন সত্ত্বেও যদি মিস নোবেল মনে করেন যে তিনি ভারতবর্ষে আসবেন, ভারতবর্ষের জন্য, ভারতের নারী সমাজের উন্নতির জন্য কাজ করবেন, তবে নিশ্চয়ই স্বামীজির দিক থেকে তাকে শত সহস্রবার স্বাগত জানাচ্ছেন স্বামীজি, এবং বলছেন আমি তোমার পাশে থাকবো, সবসময় সাহায্য করব। এই যে বিরাট কাজে তুমি ঝাঁপ দিতে যাচ্ছ, সেই কাজে ঝাঁপ দেবার আগেই এতগুলো বাধা সম্পর্কে ভালোভাবে চিন্তা করে নাও। একটা কথা, কাজের পরে যদি ব্যর্থ হও, কিন্তু যদি কাজ করতে করতে বিরক্তি আসে, স্বামীজি বলছেন আমার দিক থেকে আমি তোমাকে নিশ্চিত করছি যে আমাকে আমরণ মৃত্যু পর্যন্ত তোমার পাশেই পাবে। সে তুমি ভারতবর্ষের জন্য কাজ করো বা না করো, বেদান্ত ধর্ম ত্যাগ করো বা ধরে রাখো, যাই হোক না কেন, আমাকে সবসময় তুমি তোমার পাশে পাবে। কথাতেই বলে মরদ কি বাত হাতি কা দাঁত, হাতির যে লম্বা লম্বা দাঁত দুটো যেটা বেরিয়ে থাকে, একবার বেরোলে আর ঢোকে না, ঠিক সেরকমভাবেই খাঁটি লোকেরও কথার কোনো নড়চড় হয় না। স্বামীজি সেই রকম একজন খাঁটি মানুষ, যিনি যখন একবার কথা দিচ্ছেন ভগিনী নিবেদিতাকে যে তিনি আমরণ তার পাশে থাকবেন, তার মানে থাকবেনই। কিন্তু হ্যাঁ, মিস নোবেলকে একটু সাবধান থাকতে হবে, তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলারের মতো কারোর ওপর নির্ভরশীল হওয়া চলবে না। মিস মুলার যে খুব খারাপ তা কিন্তু নন, তার নিজের মতো করে তিনি ভারী চমৎকার ভদ্রমহিলা, কিন্তু দোষের মধ্যে যেটা, যে জন্ম থেকেই তার মাথায় ঢুকে বসে আছে যে তিনি হচ্ছেন একজন বর্ন লিডার, তিনি আজন্ম নেত্রী, এবং দুনিয়াটাকে ওলটপালট করে দিতে হলে টাকা ছাড়া আর অন্য কিছুর দরকার নেই। এই জন্যে তার সঙ্গে মানিয়ে চলাটা অসম্ভব। কিন্তু হ্যাঁ, তিনি খুব সহৃদয়, অমায়িক, কারণ তিনি একটা পরিকল্পনা করেছেন যে কলকাতায় তিনি একটা বাড়ি ভাড়া নেবেন মিস মুলারের জন্য, মিস নোবেলের জন্য। ইউরোপ, আমেরিকা থেকে স্বামীজির যে ভক্ত শিষ্য শিষ্যারা আসছেন, তাদের সবাই যাতে সেখানে থাকতে পারেন, সেখানে কাজ করতে পারেন। খুব ভালো প্রস্তাব এটা, খুব ভালো পরিকল্পনা, কিন্তু সেটা সফল হবে না, স্বামীজি বলেই দিচ্ছেন। কেন সফল হবে না? দুটো কারণে। এক, তার প্রচণ্ড রুক্ষ মেজাজ, আর দুই, তার অদ্ভুত অস্থির চিত্ততা। একই তো তার এই সংকল্পটা একটা মঠাধ্যক্ষাসুলভ সংকল্প, যে মঠগুলো হয়, বৌদ্ধ মঠ, সেখানকার যিনি অধ্যক্ষা তার কথাতেই সব কিছু হয়। তো মিস মুলার তিনিও যেহেতু নিজেকে আজন্ম নেত্রী মনে করেন, মানে তিনি মনে করেন তার কথাতেই সব কিছু হবে। ফলে এই যে তার মঠাধ্যক্ষাসুলভ সংকল্প যে আমি বাড়ি ভাড়া নেব, এরা 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 সমস্ত এই বাড়িতেই থাকবে, এটা প্রথম কথা মঠাধ্যক্ষাসুলভ সংকল্প, ভালো পরিকল্পনা নিশ্চয়ই। কিন্তু ওই যে তার প্রচণ্ড রুক্ষ মেজাজ এবং ওই যে তার অদ্ভুত অস্থির চিত্ততা, তিনি খুব ফিকল মাইন্ডেড, সেই জন্য তার এই সংকল্পটা কখনো সফল হবে না।
সেই জন্য মিস নোবেলকে কি চেষ্টা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তার থেকে বরং তিনি যদি মিসেস সেভিয়ারকে সঙ্গে পান, তার থেকে ভালো আর কিছু হতেই পারে না। কারণ মিসেস সেভিয়ার, স্বামীজি বলছেন, তিনি নারীকুলের রত্ন, এত ভালো, এত স্নেহময়ী, তার মধ্যে একটা সেবিকা সুলভ মনোভাব আছে। এবং এই যে একটু আগে আমি বলছিলাম যে সেভিয়ার দম্পতি একমাত্র ইউরোপিয়ান যারা ভারতীয়দের ঘৃণা করেন না। স্টাডিও সেই রকম ইউরোপীয় যারা ভারতীয়দের ঘৃণা করেন না। ফলে এই যে স্টাডি, সেভিয়ার দম্পতি, এদের কাছে কিন্তু কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই যে ভারতবর্ষের জন্য কি করা যেতে পারে। সেক্ষেত্রে যদি মিস মুলার তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করেন, সহকর্মী হিসেবে নেন, তাহলে তাঁরই সুবিধা হবে। এরপরই স্বামীজি বলছেন যে তিনি আমেরিকার সংবাদে জেনেছেন যে তার দুজন ভক্ত বন্ধু, একজন হচ্ছেন মিস ম্যাকলাউড, আরেকজন হচ্ছেন বস্টনের মিসেস বুল, তারা এই শরৎকালেই ভারতে আসছেন। মিস ম্যাকলাউডের সঙ্গে মিস মুলারের আগেই দেখা হয়েছে, স্বামীজি খেয়াল করিয়ে দিচ্ছেন লন্ডনে দেখা হয়েছে। মিস ম্যাকলাউড তখন প্যারি ফ্যাশনের পোশাক পরেছিলেন। প্যারি অর্থাৎ প্যারিস, ফ্যাশনের দুনিয়ায় সম্রাজ্ঞী। পোশাক পরিচ্ছদ বলো, পারফিউম বলো, সব দিক থেকে প্যারিস সর্বোচ্চ স্থানে রয়েছে। সেই প্যারিসের তখনকার দিনের যে ফ্যাশন চলছিল, সেই ফ্যাশনের পোশাক পরেছিলেন যে ভদ্রমহিলা, তিনি হচ্ছেন মিস ম্যাকলাউড। মিসেস বুল, তার বয়স প্রায় 50 এবং তিনি আমেরিকায় স্বামীজির বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তারা কি করছেন, তারা ইউরোপ হয়ে ভারতবর্ষে আসছেন। এবার তাদের সঙ্গে যদি মিস নোবেল আসেন, তাহলে তার পথের একঘেয়েমিটা দূর হতে পারে। সব শেষে বলছেন যে আমি স্টাডির কাছ থেকে শেষ পর্যন্ত একটা চিঠি পেয়ে খুব খুশি হয়েছি, যে যাক, স্টাডি শেষ পর্যন্ত একটা চিঠি আমাকে লিখেছে। কিন্তু চিঠিটা পড়ে আমার মনে হয়েছে বড্ড শুকনো শুকনো, বড্ড প্রাণহীন। সেখানে বোঝাই গেছে যে লন্ডনে কোনো একটা কাজ পাওয়ার কথা ছিল মিস্টার স্টাডির, সেটা পণ্ড হয়ে যাওয়ায় তিনি খুব হতাশ হয়েছেন। এই বিষয়ে সমস্ত কিছু শেষ করে ভারতবর্ষের কাজে কি বাধা আছে, কিভাবে সেই বাধা অতিক্রম করা যেতে পারে, স্বামীজি সবসময় তার পাশে থাকবেন, কার থেকে দূরত্ব বজায় রাখতে হবে, মিস মুলার, কাদের সঙ্গে বন্ধুত্ব বাড়ানো যেতে পারে, যেমন মিসেস সেভিয়ার, মিসেস বুল, মিস ম্যাকলাউড, এদের সঙ্গে কথা বলে তিনি তার কার্যপ্রণালী ঠিক করতে পারেন। এই বলে তিনি চিঠি শেষ করছেন, অনন্ত ভালোবাসা জানাচ্ছেন এবং স্বামীজি নিজের পরিচয় বলছেন সদা ভগবৎ পদাশ্রিত, অর্থাৎ যিনি সবসময় ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে আছেন, সেই স্বামীজি এই চিঠিটি লিখছেন। এবার এই টেক্সটটা থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দার্থ আমি একটু আলোচনা করে দেব। সেগুলো কি? কল্যাণিয়া, যাকে কল্যাণ বা মঙ্গল কামনা করে সম্বোধন করা হয়। চাক্ষুষ মানে নিজের চোখে দেখা। দৃঢ় সংকল্প মানে হচ্ছে স্থির প্রতিজ্ঞ। সিংহী অর্থাৎ কিনা তেজস্বিনী বা সাহসী নারী। ঐকান্তিকতা, ঐকান্তিকতা মানে হলো একনিষ্ঠতা বা একাগ্রতা বা আন্তরিকতা। কেল্টিক রক্ত বলতে বোঝায়, কেল্টিক কারা? একটা প্রাচীন ভাষাকেন্দ্রিক সভ্যতা। আয়ারল্যান্ডের অধিবাসীদের রক্ত হচ্ছে কেল্টিক রক্ত, যা তেজস্বিতার প্রতীক। বিঘ্ন মানে বাধা। অর্ধ উলঙ্গ অর্থাৎ অর্ধনগ্ন, যার পরনে সামান্যই বস্ত্র রয়েছে। পরিবেষ্টিত মানে হচ্ছে চারপাশ দিয়ে ঘেরা। খামখেয়ালি মানে অস্থিরমতি। আমরণ অর্থাৎ কিনা মৃত্যু পর্যন্ত। মায়াবতী অদ্বৈত আশ্রম অর্থাৎ উত্তরাখণ্ডের মায়াবতীতে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠের শাখা। বেদান্ত মানে বেদের শেষ ভাগ অর্থাৎ উপনিষদ। অস্থির চিত্ততা মানে মতিস্থির নেই এমন। টেক্সট পড়িয়ে দেওয়া হলো, ভালো করে একটু দেখে নিও। কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও।